আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রিয় এমএ ফাইনাল ক্লাসের ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদেরকে আমি যেই কোর্সটি পড়াই সেটি হচ্ছে মধ্যযুগে বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস। কোড নাম্বার অর্থাৎ বিষয় কোড 311-603। আমার পরিচয়টি দিয়ে নেই। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। এটি পাহাড়পুরের সোমপুর বিহারে আমার এই ছবিটি তোলা হয়েছে। তোমাদের জন্য আমি এই ছবিটি দিলাম। আজকে যে বিষয়টি তোমাদেরকে আমি পড়াবো সেটি হচ্ছে সুলতানি আমলে বাংলার শিল্প ও বাণিজ্য। এইখান থেকে, এই অধ্যায় থেকে যে প্রশ্নটি হয় সাধারণত তোমাদের, সুলতানি আমলে বাংলার শিল্প ও বাণিজ্যের বিবরণ দাও, অথবা সুলতানি আমলে বাংলার শিল্প বাণিজ্যের চিত্রটি তুলে ধরো বা বর্ণনা করো। গত ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়িয়েছিলাম নিশ্চয়ই মনে আছে, সেটি হচ্ছে বাংলার কৃষি ব্যবস্থা। এবং এই অধ্যায়টিতে আমি তোমাদেরকে সুলতানি আমলের অর্থনৈতিক অবস্থা পড়াচ্ছিলাম। তো প্রথম ক্লাসে, এর আগের ক্লাসে তোমাদেরকে বাংলার কৃষি ব্যবস্থাটা পড়ানো হয়েছে। এখন বাংলার শিল্প ও বাণিজ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করব। বাংলার প্রধান শিল্পের মধ্যে ছিল বস্ত্রশিল্প। তোমরা জানো যে বর্তমানে আমাদের রপ্তানি বাণিজ্য বা রপ্তানি আয়ের প্রধান একটি অংশ কিন্তু দখল করে আছে বস্ত্রশিল্প। এবং এটি কিন্তু এই মধ্যযুগ থেকে বা অতি প্রাচীনকাল থেকেই বস্ত্র বয়ন শিল্প বা বস্ত্রশিল্পে বাংলা বিখ্যাত ছিল। তবে তখনকার বস্ত্রশিল্পের ধরন একটু অন্য ধরনের ছিল। এখন যেমন গার্মেন্টস শিল্পে বাংলাদেশ উন্নতি লাভ করেছে, তখন বয়ন শিল্পে উন্নত ছিল। সুতি বস্ত্র এবং সুতি বস্ত্র বয়ন বাংলা অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম একটি উৎস ছিল বস্ত্রশিল্প বা বস্ত্র কারখানা। সমসাময়িক চৈনিক বিবরণী থেকে তৎকালীন বাংলার সুতি বস্ত্র ও বস্ত্র কারখানার ব্যাপক ব্যবহারের ইতিহাস পাওয়া যায়। সেই বিবরণীতে যে কটি সুতি বস্ত্রের উল্লেখ আছে তা হল পিপো নামক এক প্রকার বস্ত্র, যার দৈর্ঘ্য 5 ফুট এবং প্রস্থ 3 ফুট ছিল। মানচেতি এক প্রকার কাপড় ছিল, যা মোটা সুতায় তৈরি, 5 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। শাহনাফু নামক বস্ত্রটি 20 ফুট লম্বা এবং 5 ফুট প্রশস্ত ছিল। সম্ভবত এটি বিয়ে শাদীর দস্তরখানা রূপে ব্যবহৃত হতো। অপর একটি মোটা সুতি বস্ত্র, যা 60 ফুট লম্বা এবং দৈর্ঘ্য 3 ফুট ছিল। এটিও কোনো অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। প্রস্থ মাত্র 5 ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় 40 ফুট সুতি বস্ত্রে তৈরি কাপড়টি চীনে খুবই সমাদৃত ছিল। সম্ভবত এটি শতরঞ্জি জাতীয় কাপড়। মাহেই মালি এই নামে যে কাপড়টি চীন দেশে রপ্তানি করা হতো তা আধুনিক মলমল জাতীয় কাপড় ছিল। এই ছিল বিভিন্ন রকমের বস্ত্রের বিবরণ। বাংলার বয়ন শিল্প খুবই উন্নত এবং মজবুত ছিল, যেটা আমি বলছিলাম যে প্রাচীনকাল থেকেই বা মধ্যযুগের সময় থেকেই বাংলা কিন্তু বস্ত্রশিল্পে অত্যন্ত সুনাম অর্জন করেছিল। প্রচুর পরিমাণে সূক্ষ্ম এবং রঙিন সুতি বস্ত্র তৈরি হতো। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এসব শিল্পে কাপড় তৈরি হতো বিধায় এসব বস্ত্র দামে খুবই সস্তা ছিল। ফলে দুটি কারণে, প্রথমত উন্নত ও সূক্ষ্ম এবং দ্বিতীয়ত দামে সস্তায় হয়ে বিদেশি বণিকদের নিকট সকল সুতি বস্ত্র খুবই সমাদৃত ছিল। অপরদিকে এই শিল্পে নিয়োজিত শত শত বাঙালি শ্রমিক সচ্ছল জীবনযাপন করত। মসলিন বস্ত্র
মধ্যযুগে বাংলার অর্থনীতিতে শ্রেষ্ঠ একটি শিল্প ছিল মসলিন। অত্যন্ত সরু এবং সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি এ কাপড়টি খুবই মূল্যবান এবং দেখতে আকর্ষণীয় ছিল, ফলে তা সাধারণ বা মধ্যবিত্ত মানুষের ব্যবহারের বাইরে ছিল। দেশীয় রাজরাজারা এবং বিদেশের রাজা বাদশাহগণ তা ব্যবহার করত। দেশের অর্থনীতিতে মসলিন কাপড় যথেষ্ট অবদান রাখে। একদিকে সমৃদ্ধ অর্থনীতি এবং অপরদিকে বিদেশি রাজা বাদশার নিকট খ্যাতি, এই দুয়ে মিলে মসলিন ছিল বাংলার প্রাণ। সমসাময়িক বর্ণনা থেকে জানা যায় এই বস্ত্রটি এত সূক্ষ্ম এবং মিহি ছিল যে মসলিন 100 গজ কাপড় মাথায় জড়ানো যেত এবং তা এত হালকা ছিল যে তারপরেও মাথা আচ্ছাদিত হতো না ঠিকমতো। মির্জা নাথানের বাহারিস্তানি গায়েবী গ্রন্থে উল্লেখ আছে যে তৎকালীন সোনারগাঁ শহরে এই কাপড়ের জন্য বিখ্যাত ছিল। তাছাড়া রাজশাহী ও মালদহে এরূপ কাপড়ের কারখানা ছিল। সম্রাট আকবরের দরবারের ঐতিহাসিক আবুল ফজলের বর্ণনায় বাংলার মসলিন কাপড়ের প্রশংসা পাওয়া যায়। এই কাপড় মোগল রাজ পরিবারের খুবই সমাদৃত ছিল। সম্রাট জাহাঙ্গীরের সময়ে মির্জা নাথান যখন বাংলায় আসেন তখন তিনি মালদহ থেকে 4000 টাকা দিয়ে একখণ্ড মসলিন সংগ্রহ করেছিলেন। আরও একটি শিল্প হচ্ছে বাংলার নৌকা জাহাজ এবং জাহাজ নির্মাণ কারখানা। মধ্যযুগে বাংলাদেশের সঙ্গে বহির্বাণিজ্যের নৌপথ ছিল একমাত্র বাণিজ্য পথ। এই নৌপথের বাহন ছিল ছোট বড় নৌকা বা জাহাজ। এছাড়া নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য এবং যাতায়াতের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো ছোট বড় নৌকা। আর এই নৌকা নির্মাণে যেমন স্থানীয় পর্যায়ে শ্রমিকরা নিয়োজিত ছিল, তেমনি বড় জাহাজ নির্মাণে বড় বড় নির্মাণ কারখানা নদীবন্দর এলাকার সৃষ্টি হয়েছিল। আবার নৌপথ নৌবাণিজ্যের জন্য গড়ে উঠেছিল বাংলার বিভিন্ন উপকূলীয় এলাকার বড় বড় ব্যস্ততম নৌবন্দর। 15 শতকের পর্যটক নিকোলো কোন্টির বর্ণনা থেকে ভারতবর্ষের নৌকা ইউরোপের নৌকা অপেক্ষা আকারে বড় এবং অনেক মজবুত ছিল বলে জানা যায়। এ সময় ঢাকায় নৌকা নির্মাণ কারিগররা বৃহৎ এলাকায় নিয়ে বসবাস করত। বর্তমান ঢাকার সূত্রাপুর এলাকাটি তাদের স্মৃতি বহন করছে, অর্থাৎ এই নৌ জাহাজ নির্মাণ কারখানার বা নৌ জাহাজের সাথে যারা জড়িত ছিল তাদের স্মৃতি বহন করছে। মধ্যযুগের উপযুক্ত কারণ ছাড়াও নৌযুদ্ধ পরিচালনার জন্য বহু নৌকার যুদ্ধজাহাজ ব্যবহৃত হতো। তাই বাঙালি শ্রমিক জীবনের অর্থনীতিতে নৌকা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। বাঙালির অনেক বড় এবং দ্রুতগামী নৌকার জাহাজ নির্মাণ করতে দক্ষ ছিল, আর এজন্য বাংলার নদী তীরবর্তী বিভিন্ন স্থানে জাহাজ কারখানা গড়ে উঠেছিল। এই সকল জাহাজ কারখানা ছিল হুগলি, চট্টগ্রাম, ঢাকা, সোনারগাঁও প্রভৃতি অঞ্চলে। এসব কারখানাতে হাজার হাজার শ্রমিক নিয়োজিত থাকত। বাঙালি বণিক দল এসব দেশীয় তৈরি জাহাজে চড়ে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূল ধরে মালাবার, সুমাত্রা, সিংহল এবং মালাক্কার মতো তৎকালীন বড় বড় নৌবন্দরের উদ্দেশ্যে যাত্রা করত। প্রাচীন সাহিত্য এবং কাব্যে বিভিন্ন সওদাগরের উপাখ্যান রয়েছে, যেমন চাঁদ সওদাগর, গৌড়ের ধনপতি সওদাগর ইত্যাদি। মধ্যযুগের কবি বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে উল্লেখ আছে চাঁদ সওদাগর এক মালিক কারিগরকে নিয়ে অতি অল্প সময়ে 14টি জাহাজ নির্মাণ করেছিলেন। এসব উপাখ্যানের বর্ণনা থেকে তখনকার এই জাহাজের বর্ণনা চমৎকার বর্ণনা আমরা পেয়েছিলাম। বাণিজ্য বন্দর এবং বাণিজ্য কেন্দ্র। শিল্পজাত দ্রব্য দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হতো প্রচুর পরিমাণে। এই ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বাজারে বাংলার শিল্পের চাহিদা থেকে অনুধাবন করা যায় যে মধ্যযুগে বাংলার অর্থনীতির সমৃদ্ধি ছিল। আমদানির চেয়ে রপ্তানি বাণিজ্য বেশি হলে তা অর্থনীতির সংজ্ঞায় দেশের উন্নত অর্থব্যবস্থার পরিচায়ক। মুসলমান আমলে
বহির্বাণিজ্য বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এ সময় বিদেশি পর্যটক, আলেম উলামা, সুফি সাধক এবং আরব মুসলিম বণিকদের বাংলায় আগমনের কারণে বাংলার বহির্বাণিজ্যের পথ খুলে যায়। এ সময় সোনারগাঁও ছিল একটি প্রসিদ্ধ বাণিজ্য বন্দর এবং কেন্দ্র। এই বন্দরে বিদেশি পর্যটক ইবনে বতুতা দিল্লি থেকে সিলেটের উদ্দেশ্যে এসেছিলেন। সোনারগাঁও বন্দর থেকে প্রচুর পরিমাণে দামি মসলিন সহ সুতি বস্ত্র, সুগন্ধি কাঠ এবং মশলা রপ্তানি হতো। সোনারগাঁও ছাড়াও চাটিগাঁও অর্থাৎ আধুনিক চট্টগ্রাম ছিল একটি সমুদ্র বন্দর। এখানে বহু আরব বণিক ব্যবসায় উপলক্ষে বসতি গড়ে তুলেছিল। চট্টগ্রাম অঞ্চলের মানুষের ভাষার সঙ্গে বহু আরবি ফার্সি ভাষার মিশ্রণ রয়েছে। ইউরোপীয়, পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, দিনেমার বণিকরাও এই সমুদ্র বন্দরে নোঙ্গর করেছে। পর্তুগিজরা চট্টগ্রামকে পোর্টো গ্রান্ডি বন্দর বলে অভিহিত করেছে এবং এভাবে বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমেই কিন্তু যোগাযোগের ফলে একসময় কিন্তু ইউরোপীয় এই বণিকরা এখানে ব্যবসা বাণিজ্য কুঠি ঘাঁটি করতে করতে একসময় এখানে বাংলা অঞ্চলে অধিকার করে নিয়েছিল এবং উপনিবেশ স্থাপন করেছিল। হুগলির সাতগাঁও বন্দর ছিল বাংলার আরেকটি কর্মচঞ্চল বন্দর। এখানে দেশি বিদেশি বণিকদের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বন্দরটি, এখানে বিদেশি বণিকদের জাহাজ ভিড় করত। সুলতানি আমলেই হুগলির সাতগাঁও বন্দরে পর্তুগিজরা বাণিজ্য কুঠি নির্মাণ করে। এই বন্দরে সবসময় পর্তুগিজ বণিকদের 30-40টি জাহাজ বাণিজ্য মালামাল ওঠানামা করত। সাগর তীরে সন্দ্বীপ বাঙ্গালা নামক একটি নদী বন্দর ছিল। আরব বণিকগণ এখানে জাহাজ ভিড়িয়ে পণ্য ওঠানামা করত। পর্যটক বারবোসা বাংলাদেশ ভ্রমণকালে এই বাঙ্গালা বন্দরের যাতায়াত করেন। এছাড়া পার্শ্ববর্তী বাকলা অর্থাৎ বরিশাল ছিল একটি প্রসিদ্ধ নৌবন্দর। কৃষি ও শিল্পজাত দ্রব্য এই বন্দরে প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি হতো। রপ্তানি বাণিজ্য: উপরোক্ত নৌবন্দরগুলো থেকে প্রচুর পরিমাণে বাংলার পণ্য বিদেশে রপ্তানি করা হতো। এছাড়া প্রতিবেশী লঙ্কা, মালয়, জাভা, বার্মা ও চীনের বিভিন্ন বন্দরে যেত। আরব বণিকদের মাধ্যমে বিভিন্ন নদী থেকে বাংলার পণ্য এডেন বন্দর হয়ে বসরা সহ পারস্য ও আরব দেশীয় বন্দরগুলোতে মালামাল রপ্তানি করা হয়। সোনারগাঁয়ের বন্দর থেকে প্রচুর পরিমাণে সুতি বস্ত্রসহ স্থানীয় মিহি চাউল, রেশমি বস্ত্র, মরিচ, চিনি বিদেশের উদ্দেশ্যে জাহাজ ভর্তি করতে প্রত্যক্ষ করেছিলেন সমসাময়িক পর্যটক র্যালফ ফিচ। তার পূর্বে আফ্রিকা থেকে আগত মুসলিম পর্যটক ইবনে বতুতা সিলেট থেকে এসে সোনারগাঁও বন্দর থেকে চীন দেশগামী এক বিশাল বাণিজ্য জাহাজে চড়ে সোনারগাঁও বন্দর ত্যাগ করেন। রপ্তানি বাণিজ্য তৎকালীন এশিয়া ও ইউরোপের কয়েকটি এলাকা বাংলার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ ছিল। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, চীনের বিভিন্ন শহর, মালয় দ্বীপপুঞ্জ, জাভা, সিংহল এবং ইন্দোনেশিয়া ও বার্মা। ইউরোপের বিশেষ করে পশ্চিম ইউরোপের পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড প্রভৃতি দেশে মধ্যযুগের সুলতানি ও মোঘল আমলে বাংলা থেকে রপ্তানি বাণিজ্যের পণ্য পরিচালিত হতো। আরব বাণিজ্য বন্দরের মধ্যে ছিল পারস্যের এডেন বন্দর, আবিসিনিয়া এবং আরবের বিভিন্ন বন্দর। যে সকল পণ্য অগ্রাধিকার ভিত্তিতে বিশেষভাবে রপ্তানি হতো সেগুলোর প্রথম পর্যায়ে ছিল সুতি বস্ত্র, রেশমি ও মসলিন কাপড় এবং দ্বিতীয় পর্যায়ে ছিল বাংলার মিহি চাল। এছাড়া মাখন, ঘৃতকুমারী, পান সুপারি, কর্পূর, পেঁয়াজ, রসুন, পাটজাত দ্রব্য বিদেশে বাংলার এইসব দ্রব্য রপ্তানি করা হতো। পর্যটক বার্নিয়ার লিখেছেন যে বিদেশি বণিকদের নিকট বাংলার পণ্যদ্রব্য সবচেয়ে আকর্ষণীয় ছিল। তার মতে বাংলাদেশের চাহিদা অধিক চাউল উৎপন্ন হতো এবং তা ভারতের অনেক রাজ্যে সরবরাহ করা হতো। এছাড়া গঙ্গা থেকে পাটনা পর্যন্ত বাণিজ্য জাহাজ বহর লেগেই থাকত। এগুলো মেঘনার মোহনা দিয়ে বঙ্গোপসাগরে পড়ে মুসলিমপত্তম ও অন্যান্য নদী বন্দরে সরবরাহ করা হতো। তপন রায়চৌধুরী তার বেঙ্গল আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর গ্রন্থে উল্লেখ করেন যে
মোগল আমলে মধ্য এশিয়ার এবং ইউরোপের সঙ্গে ব্যাপক যোগাযোগ স্থাপিত হয়। এই যোগাযোগের ফলে উক্ত অঞ্চলে বিশেষত ইউরোপীয় পর্যটক এবং বণিকদের আগমন বৃদ্ধি পায়। এবং যেটি আমি আগেই বলছিলাম যে এভাবে বাণিজ্যিক লেনদেনের জন্যই কিন্তু ইউরোপীয়দের এখানে আগমন, এবং বাংলার পণ্যের ব্যাপক চাহিদা সেখানে থাকার কারণে এখানে তারা এসেছিল এবং ব্যাপকভাবে বাণিজ্য স্থাপন করেছিল, এবং একটি পর্যায়ে কিন্তু এখানে তারা উপনিবেশ স্থাপন করেছিল। রপ্তানি বাণিজ্যের অপর বৈশিষ্ট্য ছিল আমদানি নির্ভরতার হ্রাস। বাংলার মানুষের জীবনযাত্রা নির্বাহের জন্য সকল কিছুই এখানে উৎপাদিত হতো, ফলে বিদেশি পণ্য আমদানি খুবই সীমিত ছিল। অর্থনৈতিক বাণিজ্য ক্ষেত্রে তা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় বহন করে। যেটি আমি আগের ক্লাসেই বলেছিলাম, যখন তোমাদের সাথে বাংলার কৃষি পণ্য নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলা কৃষিতে এত সমৃদ্ধ ছিল যে শুধুমাত্র লবণ ছাড়া প্রত্যেকটি পণ্যই তাদের দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো প্রয়োজন ছিল তার প্রত্যেকটিই কিন্তু তারা নিজস্ব গৃহে উৎপাদন করতে জানতো বা নিজেরাই তৈরি করতে জানতো, এবং কৃষি পণ্যের আমদানির জন্য কোনো দেশে কারো কাছে তাদের হাত পাততে হতো না, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ ছিল এবং চাহিদা অত্যন্ত কম ছিল, যার ফলে আমদানি নির্ভর বাণিজ্য এখানে ছিল না, ছিল রপ্তানি বাণিজ্য। যেহেতু আমদানি নির্ভরতা কম ছিল, ফলে ভিনদেশি ব্যবসা বণিকদের নগদ স্বর্ণ, মুক্তা এসব মুদ্রার মাধ্যমে স্থানীয় রপ্তানি পণ্যের নগদ দাম বা মূল্য পরিশোধ করত, যার ফলে দেশে প্রচুর মূল্যবান ধাতব মুদ্রার সরবরাহ হয়। এ সম্পর্কে গুরুত্ব প্রদান করে আলেকজান্ডার ডৌ এর উদ্ধৃতি দিয়ে ডক্টর এম.এ. রহিম মন্তব্যে লিখেছেন, সমগ্র মুসলিম শাসনামলে বাংলার ব্যাপক অনুকূল বাণিজ্য বজায় ছিল, ফলে এই প্রদেশে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান পদার্থের প্রবাহ অব্যাহত ছিল। ব্রিটিশ শাসক ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য প্রতিষ্ঠা হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশকে একটি ডোবা মনে করা হতো, এবং সেখানে স্বর্ণ ও রৌপ্য এমনভাবে অদৃশ্য হয়ে যেত যে তা ফিরে পাওয়ার সামান্যতম সম্ভাবনাও ছিল না। অর্থাৎ সোনা রূপা বা মূল্যবান মুদ্রা, বৈদেশিক মুদ্রাগুলো এই দেশে ঢুকতো ঠিকই, কিন্তু সেগুলো বহির্দেশে বা বাইরে কোনো চাহিদার কারণে বাইরে তারা এগুলো সরবরাহ করতো না, কারণ শুধু আমদানিই হতো, শুধু রপ্তানিই হতো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। তো এই ছিল বাংলার মধ্যযুগীয় বাংলার অথবা সুলতানি আমলে বাংলার যে অর্থনৈতিক অবস্থা, অর্থনীতির চালিকা শক্তি, অর্থাৎ বাণিজ্য শিল্প ও বাণিজ্য ব্যবস্থা বর্ণনা। তো আমার ক্লাস আজকে এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।